হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ মোট 3টি ঘটনা, এবং 3টি ঘটনাই একদম 3 রকম। প্রথমটা একটা অদ্ভুত ঘটনা বলতে পারো, মানে সেই স্পিরিটটা কি ছিল আমি জানি না। দ্বিতীয়টা একটা নরপিশাচের ঘটনা, এবং জানি না নরপিশাচ কাকে বলে, বাট ঘটনায় লেখা আছে। এবং তৃতীয়টা একজন ডাক্তারবাবুর সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা, যেটা শুনে তোমাদের অবিশ্বাস্য মনে হবে। আমারও হয়েছে, বাট এই পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে চলে, তাই জন্যই আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যদি বিশ্বাস না হয় তোমরা গল্প হিসেবে ধরে নিও, যেমনটা আমি ধরে নিয়েছি। তো তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা এখন পাড়ি দেব ভূতের রাজ্যে। আর এই ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই পাসপোর্ট করে নিতে হবে, শান্ত হয়ে বসে থাকতে হবে। আর আমি জানি তোমরা লাইক কমেন্ট করে দিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার দাদা, কেমন আছো? আমি কমলিকা। আবারও চলে এলাম আমার জীবনের একটা ঘটনা নিয়ে। তবে এই ঘটনাটা আমার আগের ঘটনাটার শেষ অংশ। আগে আমি একটা ঘটনা তোমাকে লিখে পাঠিয়েছিলাম, এবং তুমি সেটা 629 নম্বর এপিসোডের 3 নম্বরে পড়ে শুনিয়েছিলে। সে ঘটনাটি যারা শুনেছে তারা আজকের ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে আসলে কতদিন ধরে আমার সাথে ঘটনাগুলো ঘটেছিল। আমার বিয়ে হয়েছিল 2008 সালে, আর 2019 সাল পর্যন্ত আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। যেই দিন আমার সাথে প্রথম ঘটনাটা ঘটেছিল সেদিনের ঘটনাটাই আমি আগের এপিসোডে শেয়ার করেছিলাম। আজকে তারপর থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। অনেক বেশি হয়তো কথা বলে ফেলেছি অমিতদা, কিন্তু না লিখলেও আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তাই বাধ্য হয়েই এতগুলো কথা লিখে ফেললাম। যদি তোমার মনে হয় অনেক বেশি কথা বলে ফেলেছি, তাহলে তুমি তোমার মতো করে গুছিয়ে নিয়ে সকল বন্ধুদের শুনিও। তো সেদিন বাথরুম থেকে আসার পর আমার প্রায় 2-3 দিন জ্বর ছিল। সেই জ্বর কমছিলই না, তাই জন্য আমার ননদ ফোন করে আমাকে বলল, বৌদি একবার ডাক্তারটা না হয় দেখিয়েই নাও। তো সেই মতন আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। 1 সপ্তাহ ওষুধ দিয়েছিল, তাতেও কিছু হচ্ছিল না বলে আবার আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তখন কিছু টেস্ট দিল, তাতেও কিছু ধরা পড়েনি। আগে অনেকবার বলেছি আমার বাবা তন্ত্র মন্ত্র জানেন, তাই আর নতুন করে বলছি না। আমি বাবাকে আসতে বললাম, যেহেতু বাড়িতে সবাই বলাবলি করছিল হয়তো হাওয়া লেগেছে সেই কারণের জন্য। বাবা আসার পর আমাকে ঝাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ খুব বেশি হাওয়ায় লেগেছিল, আর কোনো অসুবিধে হবে না। এরপর দাদা প্রায় আরও 1 সপ্তাহ কেটে যায়। এখানে একটা কথা আমি বলে রাখি, আমাদের রান্নাঘরের পাশে একটা তাল গাছ ছিল। তো আমি একদিন রাতের খাবার রান্না করতে করতে লক্ষ্য করলাম তাল গাছের মাথার ওপরে একটা বড় কালো রঙের পেঁচার মতন অবয়ব। জানি না সেটা পেঁচা না অন্য কিছু। সেই অবয়বটি খুবই বীভৎস। আকারটা আমি বলে বোঝাতে পারবো না, তবুও বলি আকারটা ছিল ঠিক বড় সবজির ঝুড়ি যেমন হয় ঠিক সেই রকম। আমি যখন রান্নাঘরে থাকতাম তখন ওই অবয়বটি আমাকে দেখে বীভৎসভাবে তাকিয়ে থাকতো। আমার দেখে মনে হতো যেন আমার দিকে দেখার জন্যই গাছে বসে আছে। আমি ওর চোখগুলোর দিকে তাকিয়ে দেখলাম যে ওর চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে। আমি হাজবেন্ড বা বাড়ির কাউকে বললে কেউ কথা বিশ্বাস করতো না, বলতো যে আমি হয়তো মনের ভুল করছি, কারণ ওরা কোনোদিনও কিছু দেখতে পায়নি। এরকম করে প্রায় 2 মাস কেটে গেল। আমি বাথরুমে গেলে সবসময় আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে যেতাম। তখন হয়তো ওই অবয়বটি আমার কিছু ক্ষতি করতে পারিনি, কিন্তু তার কদিন পর থেকে আমি লক্ষ্য করলাম ওই অবয়বটি আমাদের
বাড়ি এসে বসতে শুরু করলো। আমি দেখতে পেতাম যখনই আমি বাইরে বার হতাম, হাত মুখ ধুতে হোক বা রান্না করতে হোক, ও সবসময় এক দৃষ্টে আমার ঘরের গেটের দিকে তাকিয়ে থাকত। আর আমি দেখতাম ওর চোখগুলো আগুন বর্ণের। আমার খুব ভয় লাগতো, তাই আমি আবার আমার বাবাকে আসতে বললাম। বাবা আসার পর সব দেখে একটি ঘরের মধ্যে কিছু কাজ করে। আমার বাড়ির যে চালের ওপর ওই বসত, সেই চালের কাঠামোর মধ্যে কিছু একটা বেঁধে দিয়েছিল। এরপর থেকে ওই অবয়বটি আর আমাদের ঘরের চালে বসত না। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে ওই অবয়বটি যখনই আমাদের বাড়িতে আসতো, তখনই কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঝামেলা শুরু হয়ে যেত। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হোক কিংবা ওদের বাবা ছেলের মধ্যেই হোক না কেন, কোনো না কোনো ব্যাপার নিয়ে ঝামেলা সৃষ্টি হতোই হতো। এরকম একদিন কাটার পর একদিন বৃষ্টির রাতে আমার মনে হয় যে ওই অবয়বটি হয়তো আমাদের বাড়িতে আসেনি, কিন্তু ওই অবয়বটি সেই বৃষ্টির দিনেও আমাদের চালের মধ্যে বসে থাকতে দেখলাম। আমার চোখ পড়তেই আমি ঘরের মধ্যে দৌড়ে আসলাম। আসার পর আমার হাজবেন্ডের সঙ্গে অনেক ঝামেলা শুরু হয়ে গেল। জানি না কি কারণে হয়েছিল, কিন্তু তখন আমার মনে খুব কষ্ট হচ্ছিল। আর আমার যেন মনে হচ্ছিল আমাকে কেউ বলছে, তোর থাকা ঠিক না, তুই কেন থাকবি? তোকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না তোকে। আমি এক প্রকার রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দালানে বসে থাকতে লাগলাম। আমার হাজবেন্ডও রাগের জন্য বাইরে না বেরিয়ে ঘরের মধ্যেই কাপটি মেরে বসে রইল। ওই দিন বাগানের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা সময় ধরে আমার কানের পাশ দিয়ে কেউ একজন বলছে, আয়, এখানে আয়, আয় রে, চলে আয়। আমি যেন নিজের উপর কন্ট্রোল হারিয়ে তার সাথে ছুটে যাচ্ছি, বাগানের ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। তখন কিন্তু আমি নিজের মধ্যেই ছিলাম না। আমার হাজবেন্ড আমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে কোনোভাবে বাগানে পৌঁছে যায়। গিয়ে দেখে আমি গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছি। ও তখন আমাকে টানাটানি শুরু করে। তখন যেন আমার মধ্যে একটা শক্তিশালী মানুষ চলে এসেছে। আমি ওকে ঠেলে ফেলে দিচ্ছি। ও তখন খুব জোরে করে চিৎকার করতে লাগলো, সবাইকে ডাকতে লাগলো। তখন একটু বৃষ্টিটা কমে গিয়েছিল, তাই মানুষ আওয়াজটা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসলো এবং আমাকে সবাই বাড়িতে নিয়ে আসলো। আমি কিন্তু তখন কিছুই জানতাম না। পরের দিন আমার বাবা আসে খানিকটা পরে। আমি সব কিছু বুঝতে পারছিলাম যে আমার পাশে কেউ একজন আছে, তবে কে আছে, কি করছে, কিছুই বুঝতে পারছিলাম না। আর আমি নাকি ওদের সাথে অনেক খারাপ ব্যবহারও করেছিলাম। তারপর দাদা এই সময়টা কোনোভাবে কেটে গেল। দাদা, যদি এইটুকুর মধ্যে সব কিছু শেষ হয়ে যেত তাহলে হয়তো খুব ভালো হতো। দাদা, আমি জানতাম না আমার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল। এসবের মধ্যে আমার বাড়ির লোক জানতে পারে যে আমি মা হতে চলেছি। তখন আরো সাবধানের প্রয়োজন, তাই আমার মা ঠিক করে যে আমাকে আমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। আমি বাবার বাড়িতে চলে গেলাম। কিছুদিন পর আমার ননদের মেয়ের অন্নপ্রাশন চলে আসলো। ননদ একদিন ফোন করে বলল, বৌদি ভাই, ভাগ্নির তো অন্নপ্রাশন, তুমি থাকবে না গো বাড়িতে? এই শুনে মা বাবা ও বাকিরা সবাই বলল, যা তাহলে, কোনো সমস্যা নেই। আমি বললাম, তাহলে কদিন বাড়িতে গিয়ে একটু থেকে গুছিয়ে রেখে আসি, অনেকদিন তো বাড়িতে যাওয়াও হয়নি। মা বলল, ঠিক আছে, তবে কয়েকদিন পরে কিন্তু চলে আসবি। আমি বললাম, ঠিক আছে। দেখতে দেখতে ভাগ্নির অন্নপ্রাশন কেটে যাওয়ার পর বাড়িতে এলাম। তারপর একদিন দুপুরবেলা ওই 2:20 কিংবা 25 হবে, তখন আমি খাওয়ার এঁটো বাসন নিয়ে পুকুরে মাছতে গেলাম। তুমি বিশ্বাস করবে না অমিতদা, আমার মনে হলো কেউ যেন পেছন দিক দিয়ে আমাকে ধাক্কা মেরে জলে ফেলে দিল।
তখন আমার খুব পেটে যন্ত্রণা শুরু হয়। আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। ওখানে ডাক্তারেরা দেখার পর আমাকে সঙ্গে সঙ্গে ওটি করার পরামর্শ দেয়। বলে যে এখন ওটি না করলে হয় মা বাঁচবে নয়তো বাচ্চা বাঁচবে, যে কোনো একজনকেই বাঁচানো যাবে। আমি, আমার মা বাবা এবং আমার হাজবেন্ড সকলেই খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম ওনাকে ফোন করে সব ঘটনা বলা হলো। উনি দায়িত্ব নিয়ে আমাকে এবং আমার বাচ্চাকে বাঁচিয়ে দিলেন। ওটির মধ্যে অনেক কিছু ঘটনা হয়েছে, সেগুলো বললে আর অনেক বড় হয়ে যাবে ঘটনাটা, তাই জন্য সেসব বিষয়ে আর কিছু বলছি না। এটুকু বলছি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার মেয়ে আর আমি বাড়ি ফিরে এসেছিলাম। তারপর অনেক ছোট বড় ঘটনা আমার সাথে হয়েছে। আমার এবং আমার মেয়ের শরীরের কথা চিন্তা করে আমার বাবা আমাদের বাড়িতে একটা বড় ধরনের যজ্ঞ করল সারা রাত ধরে, আর কিছু ওষুধ বাড়ির চার কোণায় আর বাড়ির গেটে পুঁতে দিল। এরপর থেকে আমি ভালোই ছিলাম, আর আমাকে ভয়টয় পেতে হতো না, আর আমার কিছু মনেও হতো না। আর আমার বাড়ি যেহেতু বন্ধন করা ছিল, তাই জন্য আমার কোনো ক্ষতিটাও করতে পারতো না। তারপর দাদা, আমাদের বাড়িতে একজন বয়স্ক ঠাকুমা মারা যান। আমার ঘরের সব ওষুধগুলো নষ্ট হয়ে যায়, আর এরপর থেকেই আবার শুরু হয় আরও একটা নতুন ঘটনা। তারপর আমার আবার বেবি হয়। আমার বাবা অনেক কিছু করে আমাদের বাড়ির মধ্যে আমার শেষের বেবিটাকে রক্ষা করেছে। আমি প্রায় একটা বছর বিছানায় রেস্ট নিয়েছিলাম। তারপর আমার ছোট বেবি জন্মায়। এখন আমার মেয়ের বয়স 5 বছর হলো। তবে আমার মেয়ের বয়স যখন 2.5 বছর ছিল, তখন একদিন হঠাৎ রাতে আমি বাথরুম করতে উঠি। তবে তখন কিন্তু আর আমাকে বাড়ির পেছনের যে বাথরুমের কথা বলেছিলাম না, সেখানে যেতে হতো না। আমাদের বাড়ির উঠোনে একটা বাথরুম তৈরি করা হয়েছিল, সেখানেই আমি যেতাম। তো প্রতিদিনের মতো সেদিন রাতেও আমি আর আমার হাজবেন্ডকে ডাকিনি, কারণ ওর শরীরটা না সেদিনটা ভালো ছিল না। আমি ভাবলাম এই তো বাথরুম, নিজেই একা একা বাইরে বাথরুম করতে বেরিয়ে যাব, কি আর হবে। কিন্তু আমি জানতাম না যে আমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। সময়টা ছিল মাঘ মাসের মাঝামাঝি, কনকনে ঠান্ডা এবং চারিদিক নিস্তব্ধ। বাইরে বাথরুমের ভেতরের লাইটটা সেদিন কেটে গিয়েছিল। আমি দালানের লাইটটা জ্বালিয়ে উঠোনে বেরোলাম। বাথরুমে ঢুকে বাথরুম করার সময় আমার একটা আলাদা ফিল হচ্ছিল, যেটা আমি কখনো ফিল করিনি, কারণ আমি তো সবসময় তাকে সামনাসামনি দেখেছি। আমার মেয়ে ছোট, তাই বাইরের গেটটা লাগানো ছিল যাতে মেয়ে রাস্তায় না চলে যায়। আমার বাথরুম থেকে মনে হচ্ছে কেউ একজন খুব ভারী কিছু রাস্তায় ঘষতে ঘষতে আমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমি অসম্ভব ভয় পেয়েছি। ওই শীতের ঠান্ডার রাতে আমার শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরছিল। দেখলাম আস্তে আস্তে ওই আওয়াজটি কেমন একটা লোহার ভারী জিনিস রাস্তার মধ্যে ঘষতে ঘষতে আসছে। এরপর যখনই আমি আমার উঠোনে সেই আওয়াজটা পেলাম, আমার বাড়ির কুকুরটা খুব চিৎকার করতে শুরু করলো। এত জোরে চিৎকার করতে শুরু করলো যেন তাকে ঢুকতেই দেবে না। আমি অনেক ভয় চিৎকার করে উঠলাম। এই শুনে আমার হাজবেন্ড বাইরে গেল, আর কিছু মনে ছিল না। ওরা দেখে যে কোনো একটা কালো ঝুড়ির মতো জিনিস আমাদের ওখান থেকে গড়াতে গড়াতে রাস্তায় বেরিয়ে গেল। ওরা কোনো কিছু না ভেবে আমাকে বাথরুম থেকে ধাক্কা দিয়ে গেট খুলে বাইরে নিয়ে আসলো। আমার চোখে মুখে জল দেওয়ার পর আমি ওদের সব কিছু বললাম। ওরা বলল, হ্যাঁ, আমরা এতদিন পর সব বুঝতে পেরেছি। এরপর বাবাকে খবর দেওয়া হলো। বাবা আবার বাড়িতে আসলো, আবার যজ্ঞ করে বাড়ির বাস্তুতে কিছু একটা করে দিয়ে গেল। এখন আর অনেক বছর কিচ্ছু হয়নি। এখন আমি একদম সুস্থ এবং স্বাভাবিক আছি। এই ছিল দাদা আমার জীবনে ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা। জানি না এই ঘটনাটা তুমি পড়ে শোনাবে কিনা, কারণ এই ঘটনাটা অনেকটা বড় হয়ে গেছে। যদি পড়ো তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো দাদা,
ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল একটা অদ্ভুত ঘটনা। কারণ একটা সবজির সাজার মতন একটা কিছু অবয়ব যেটা বারবার এই দিদিটাকে ডিস্টার্ব করছিল বলতে পারো, এবং এমন অদ্ভুত শেপের কোনো ভৌতিক বিষয় আমি আগে শুনিনি। হয়তো নিশ্চয়ই কিছু আছে যেটা আমাদের চোখে ধরা পড়েনি, বাট ওই যে গড়াতে গড়াতে বিষয়টা আসলো না, ওইখানে একটা জিনিস আমার মাথায় আসলো। কারণ আমরা যেটাকে স্কন্ধ কাটা বলি না, স্কন্ধ কাটা, সেটা নাকি আমি শুনেছি গড়াতে গড়াতে আসে। আবার কখনো কখনো শুনি যে সামনের দিকে হাত করে দৌড়াতে দৌড়াতে আসে। বাট আমি এটাও শুনেছি তারা নাকি কিছু একটা প্রজাতি থাকে হয়তো তাদের মধ্যে, তারা গড়াতে গড়াতে আসে, যেরকম মানে আমাদের কোনো কিছু একটা ডিগবাজি খেলে যেরকম হয় সেরকম। তো সেই রিলেটেড হতে পারে। যাই হোক, খুবই ডেঞ্জারাস একটা ঘটনা আমরা এই মুহূর্তে শুনে নিলাম, যেটা তোমাদের হয়তো খুব ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আজকেও আমার গলাটা আগের দিনের মতো হয়তো ঠিক হয়নি, তোমরা আজকেও একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আমি আসানসোল থেকে রাহুল বক্সি বলছি। আজ আমি যেই ঘটনাটা তোমার সাথে শেয়ার করতে চলেছি না, সেটা আমার গ্রুপের এক বন্ধুর সাথে ঘটা। বলতে পারে একটা না, তিনটে বন্ধুর সাথে ঘটা। আমি ওর ভাষাতেই ঘটনাটা ব্যক্ত করছি। আমাদের কম্পিউটার ক্লাসের ম্যাম আমাদের 3 বন্ধুকে নিয়ে একটা ক্যাম্প করার জন্য কোনো একটা গ্রাম খুঁজে সেখানে নিয়ে যাওয়ার প্ল্যানিং করে। কারণ সেখানকার কিছু বাচ্চাকে আর সেখানকার কিছু মানুষকে কিছু ডোনেট করার উদ্যোগ নেয়। আসলে আমাদের সেন্টারের নাম ছিল লক্ষ্মী চ্যারিটেবল ট্রাস্ট। সেই জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল ম্যামেরা। যেমন ছোট বাচ্চাদের যাদের টাকার অভাবে ড্রয়িং করতে পারে না তাদের ড্রয়িং শেখানো, কিছু কম্বল, কিছু জামা কাপড় বিলি করা ইত্যাদি, এরকম টাইপেরই। তো ঠিক সেই রকম একটা গ্রাম খুঁজে নেয় ম্যামেরা। এখানে কিছু ব্যক্তিগত কারণে জায়গার নামটা গোপন রাখছি। তো কথাবার্তা বলার জন্য সেই গ্রামে আমার 3 বন্ধু দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। সেখানে গিয়ে কথাবার্তা বলে জায়গা ঠিক করে তাদের আস্তে আস্তে মোটামুটি রাত 8টা নাগাদ বেজে যায়। আসবার পথে হঠাৎ একটা শুনশান ফাঁকা জঙ্গল এরিয়াতে তাদের গাড়িটা কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। আর গ্রামের রাস্তা বুঝতেই পারছো কি হতে পারে। চারিদিকে শুনশান নিরিবিলি, কোনো জনপ্রাণী নেই। মনে হচ্ছে অন্ধকার যেন তাদেরকে গিলে খাবে। তারপর তারা কিছু বুঝতে না পেরে তাদের গাড়িটা চালু করার বারবার চেষ্টা করে, কিন্তু গাড়িটা কোনোভাবেই স্টার্ট নেবার নাম নেয় না। আসলে তারা রাস্তায় আসার পথে তারা 3 জনে 3টে চিকেন রোল খেতে খেতে আসছিল, আর সঙ্গে 2টো নিয়েও নিয়েছিল। তো তারা বারবার করে গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করছে। হঠাৎ একটা গাছের কাছে তারা দেখতে পায় একটা ভয়ঙ্কর রকমের ছায়ামূর্তি। আবার দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেটা অদৃশ্য হয়ে যায়। এটা দেখে তাদের যাই অবস্থা তখন। তারপর আবার তারা গাড়িটাকে কোনো রকমে 3 জনে মিলে স্টার্ট করতে থাকে, তাও স্টার্ট নেবার নাম নেয় না। সেই জন্য গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল তারা। হঠাৎ একটা লোক এসে তাদের জিজ্ঞেস করে যে কিছু খাবার তাদের কাছে আছে নাকি। সেই সময় তাদের হাতে তখন সেই রোলগুলো ছিল, তাই বলতেও পারছে না যে কিছু নেই। তাই তাদের 2টো রোল সেই লোকটাকে দেওয়ার জন্য বলল যে আচ্ছা দেব, কিন্তু আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি কি ঠিক করে দিতে পারবে? তখন লোকটা শুনে বলল, তোমাদের গাড়িটা ঠিক আছে, কিছু হয়নি। এই শুনে আমার একটা বন্ধু খুব রেগে গিয়ে তাকে মারতে যায়। ঠিক তখনই সেই লোকটা তার আসল চেহারায় আসে, তার হাতটা ধরে নেয়। তারা যা দেখতে পায় তাতে তাদের হাত পা থর থর করে কাঁপতে থাকে। তাদের পায়ের তল থেকে যেন মাটি সরে যায়। সেই লোকটার মুখটা পুরো ঝলসানো ছিল, আর একটা চোখ ছিল না, ছিল শুধু
কালো গর্ত। এই দেখে সে তার হাত ছাড়াতে থাকে, কিন্তু তার হাত কিছুতেই ছাড়তে চায় না। তখন আমার এই বন্ধুগুলো তার দিকে রোল ছুড়ে দিতেই সেই রোলগুলোর দিকে আকর্ষিত হয়ে তার হাতটা আলগা করে দেয়। আর তখনই সুযোগ বুঝে তারা তাড়াতাড়ি করে গাড়িতে চেপে গাড়িটা স্টার্ট করতে থাকে। আর ভগবানের কৃপায় এইবার তাদের গাড়িটা স্টার্টও নিয়ে নেয়। তারা গাড়ি চালাচ্ছে আর তাদের পেছনে পেছনে সেই নরপিশাচটা আসছে। এ দেখে আমার বন্ধুটা হনুমান চালিসা পাঠ করতে থাকে আর ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালাতে থাকে। শেষমেশ তারা বাড়িতে গিয়ে পৌঁছয় এবং তারা যখন পেছনে তাকায় তখন দেখতে পাই তাদের পেছনে আর কেউ নেই। এরপর তাদের আর কিচ্ছু হয় না। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে ভৌতিক কথার সকল সদস্যদের পড়ে শুনিও। আর আমার নামটা হ্যালো করে একবার বলো। আমার নাম রাহুল বক্সি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি দ্বিতীয় ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। সত্যি এসব গ্রামের এরিয়াতে না কখনো এমনভাবে রোল টোল খাওয়ার খেয়ে আসতে নেই। তোমাদেরকে একটা জাস্ট আমি টোটকা জানিয়ে রাখি। ধরো তোমরা কখনো কোনো জায়গায় কাঁচা মাছ নিয়ে যাচ্ছ কিংবা রান্না করা মাছ নিয়ে যাচ্ছ বা যে কোনো এরকম আমিষ জাতীয় খাবার নিয়ে যাচ্ছ, তোমরা না সেই খাবারের সাথে একটা লঙ্কা রেখে দেবে আর নিজের পকেটেও একটা লঙ্কা রেখে দেবে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, যে কোনো লঙ্কা। তারপরেই দেখবে যে অনেকটাই পসিবিলিটি কমে যাবে তোমাদের এমন কোনো ঘটনা ঘটার। এটা জাস্ট আমি একটা টোটকা শেয়ার করলাম যেটা আমি রিসেন্টলি জানতে পেরেছি। যাই হোক, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। তবে পরের ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখতে চাই। ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি অভিক ভট্টাচার্য। আজকে আমি আপনার সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা একজন ডাক্তারবাবুর সাথে ঘটে যাওয়া ঘটনা। অতীন ডাক্তারবাবু এক প্রত্যন্ত গ্রামে ডাক্তারি করতেন। সে এক ঝড় বৃষ্টির রাতে তার চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার সময় বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পেলেন কিছু সমাজ বিরোধী একজন মধ্যবয়সী ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করছে। ডাক্তারবাবু সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কোনো মতে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সাইকেলটা কোনো মতে রেখে দরজা আটকে শুয়ে পড়ে ঘরে। সে রাত্রে ডাক্তারবাবু কোনো খাবার খেতে পারেননি। ওই দৃশ্য দেখে পরের দিন সকালে ডাক্তারবাবু লোকের হইচই শুনে ঘুম থেকে উঠে শুনতে পান কারা যেন দলের নেতা শান্তনু ভট্টাচার্যকে নৃশংসভাবে হত্যা করেছে আত্রেয়ী নদীর পাড়ে ধানের ক্ষেতের মধ্যে। তখন ডাক্তারবাবু মনে মনে বললেন, আমি যদি ওই লোকটাকে বাঁচাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ঠিক সেই দিনই রাত্রিবেলা ডাক্তারবাবু তার চেম্বারে রোগী দেখছেন। বাড়ি ফেরার পথে আত্রেয়ী নদীর পাড়ের ধানক্ষেতটার পাশের রাস্তা দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এমন সময় তার কাঁধের মধ্যে একটা ঠান্ডা হাতের স্পর্শ। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ঘাড় ঘুরিয়ে পেছনে দেখেন কেউ নেই এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন, কে 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 আমার কাঁধে হাত দিল? ডাক্তারবাবুর সাথে এমন ঘটনা প্রতি রাতেই ঘটতে শুরু করে ধান ক্ষেতের ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়। একদিন ডাক্তারবাবু ঠিক করে কে তার কাঁধে হাত দিচ্ছে সেটা দেখবেই দেখবে। সে কারণে ডাক্তারবাবু তার সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছিল। সেই সময় ডাক্তারবাবুর কাঁধে ঠান্ডা হাত দেওয়ার সাথে সাথেই ডাক্তারবাবু তার কাঁধে হাত দিয়ে সেই হাতটাকে চেপে ধরে এবং ঘাড় ঘুরিয়ে দেখে সেই খুন হওয়া শান্তনু ভট্টাচার্যের হাত ওটা। ডাক্তারবাবু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? আপনি আপনি এখানে? তখন মৃত ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, আমি শান্তনু ভট্টাচার্য। যখন আমাকে খুন করছিল তখন আপনি সবকিছু দেখে মুখ বন্ধ করে চলে গেলেন। তখন ডাক্তারবাবু বলে,
আমি যে একাই ছিলাম এবং আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে সবকিছু দেখেছি। শান্তনুবাবুর আত্মা বলে, আপনি আমায় একটু সাহায্য করতে পারবেন? তখন ডাক্তারবাবু অতীনবাবু বলে, আমি কিভাবে আপনাকে সাহায্য করব, বলুন আপনি। তখন শান্তনুবাবুর আত্মা বলে, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। তখন ডাক্তারবাবু বলেন, কিভাবে? শান্তনুবাবুর আত্মা বলেন, আমার একটা দেহ চাই। আমি তার শরীরের ভেতরে ঢুকে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো। ডাক্তারবাবু বলে, আমি দেখছি, যদি কোনো বেওয়ারিশ মৃতদেহ পাই তাহলে আপনি আপনার প্রতিশোধ নিতে পারবেন। তখন শান্তনুবাবুর আত্মা বলে, ঠিক আছে। ডাক্তারবাবু করিম চাষির ছেলে অসুস্থ শুনে দেখতে গেলেন। তখন ডাক্তারবাবু পরীক্ষা করে দেখলেন করিম চাষির ছেলের ফুসফুসে ক্যান্সার হয়েছে। করিম চাষিকে ডাক্তারবাবু বললেন, তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না। তখন করিম চাষি ডাক্তারবাবুকে বললেন, যত টাকা লাগবে আমি দেব, দরকার পড়লে আমার ধানের জমিটাও বিক্রি করে দেব। তখন ডাক্তারবাবু বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার ছেলেকে বাঁচানোর। এই কথা শান্তনুবাবুর আত্মা জানতে পারে এবং ডাক্তারবাবুকে বলে, যখন করিমের ছেলে মরবে আমি সঙ্গে সঙ্গে করিম ছেলের মৃতদেহের মধ্যে ঢুকে যাব, আর করিমের ছেলে যে মরে গেছে সেটা করিম জানতে পারবে না। আমি করিমের ছেলে হয়ে সারা জীবন থাকব এবং মৃত্যুর প্রতিশোধ নেব। ডাক্তারবাবু শান্তনুর আত্মাকে বলে, ঠিক আছে। শান্তনুবাবুর আত্মা করিমের বাড়িতে গিয়ে অপেক্ষা করছে যে কখন সে মারা যায়। হঠাৎ একদিন সকালে করিমের ছেলের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং সে মারা যেতেই তার শরীরের মধ্যে শান্তনুবাবুর আত্মা প্রবেশ করে। শান্তনুবাবুর আত্মা করিমের ছেলের শরীরে ঢুকতেই করিম সম্পূর্ণরূপে সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে। করিম ডাক্তারবাবুকে বলে, আপনি মানুষ না, আপনি আল্লাহর দূত। তখন ডাক্তারবাবু বলে, না না, আমি আল্লাহর দূত কিছুই না, আমি মানুষ। চিকিৎসা বিজ্ঞান দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করি মাত্র, বাদবাকিটা ওপরওয়ালার হাতে। করিমের ছেলে রাত্রি হলে আর ঘরে থাকে না, কারণ তার শরীরের মধ্যে তখন শান্তনুবাবুর আত্মাই আছে। শান্তনুবাবুর আত্মা এরপর যারা তাকে খুন করেছিল তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। পুলিশ এই খুনের তদন্ত করে কোনো কুলকিনারা পায় না। এই ছিল একটা ঘটনা। হয়তো ঘটনাটা শুনে অনেকের ফেক মনে হতে পারে, বাট সত্যি এটা হয়েছে। মানুষ জানে না এই পৃথিবীতে কোথায় কি ঘটে চলেছে। আমরা টুক করে কোনো একটা জিনিস দেখেই যাচাই করে বসি, বাট এটা নাকি সত্যিই হয়েছে, যদিও আমার শোনা কথা। তো যাই হোক, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। আশা করছি তিনটি ঘটনায় তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তাদেরকে বলবো, একদম শেয়ার করো, যতটা সম্ভব চেষ্টা করো এই পরিবারে যুক্ত হয়ে যাওয়ার। চলো আর কথা বাড়াচ্ছি না, এরপর আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রাকেশ এসডি, লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে, হ্যালো ভাই, তোমার ঘটনা শুনছি, জানি খুবই সুন্দর হবে, একদম গো। থার্ড কমেন্ট করেছে ইটস ভাস্কর, লিখেছে, ফার্স্ট কমেন্ট দাদা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এসকে করিম, বান্টি ঘোষ, লালটু ডলুই, এসকে করিম, রত্না রয়, বান্টি ঘোষ, কৃতিকা দাস, নন্দিনী রয়, রিমি বর্মন, লিখেছে, অনেকদিন পর কমেন্ট করলাম দাদা, কেমন আছো? ভিডিওগুলো খুব সুন্দর হবে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। কেন গো, অনেকদিন পর কেন? তারপরে কমেন্ট করেছে সিঙ্গিং স্টার কবিতা, লিখেছে, হ্যালো ডিয়ার অমিতজি, হ্যালো দিদি। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো বিশ্বজিৎ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে, অনেকদিন পর আবার চলে এলাম, একদম। তারপরে কমেন্ট করেছে ঋষিতা বোস, লিখেছে, হ্যালো অমিত দাদা, আমি তোমার গল্প রোজ শুনি, তোমার গল্প শুনি আমি রোজ ঘুমোই, আই লাভ দ্যাট, থ্যাংক ইউ বনু। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, জয়ন্ত দাস, লিখেছে, এই ঘটনাটা শুনে খুব ভালো লাগলো, আমি প্রথম থেকে আপনার গলায় ঘটনাটা শুনে আসছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে অর্ঘ্য জানা, পিকু মুখার্জি, মনিকা ত্রিপুরা, দীপশ্রী দাস, পম্পা মহন্ত, লিখেছে, কেমন আছো ভাই, অপেক্ষা করছি কখন ঘটনা আসবে, আমি হাওড়া শিবপুরে থাকি, আমার নামটা বলো, আমার নাম পম্পা মহন্ত, হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, সুব্রত মণ্ডল, বিকি বাগচি, কৃষ্ণা অধিকারী, চুমকি ঘোষ, রোহন দাস, মনীষা শেট্টি, সজল মাঝি, নানু বেরা,
অঞ্জলি সিং, কৃষ্ণা বসাক, শিয়া পান্ডা। অডিও মাজা লিখেছে, কি বলছেন দাদা, আমি দীঘা স্টেশনে জব করি, আমি আজও কিছু দেখলাম না। না গো, দীঘা স্টেশনে হয়নি তো, দীঘা স্টেশন থেকে বেরিয়ে যে রেল লাইন আছে না, সেখানে হয়েছে। তারপরে কমেন্ট করেছে সুদেশনা সিংহ রয়, আশিস কোলে, এমডি মন, মোটু পাতলু, দেবাশিস বাগচি, সঙ্গীতা মজুমদার, সন্দীপ হোর, অঞ্জনা মান্না, রাকেশ সাহা, অমিতা ঠাকুর, রিন্টু মণ্ডল, শারমিন, ববিতা মণ্ডল, সঙ্গীতা ডলুই, কার্তিক অধিকারী, শঙ্কর চক্রবর্তী, রূপম শান্ত লিখেছে, আমার হয় দাদা ওই রকম, জানি না কেন, তোমার গল্প আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গো। শুধু তোমার না গো, তুমি কমেন্ট সেকশন দেখো, প্রচুর লোক লিখেছে যে তাদের সাথেও হয়। কারণ আমি অনেকজনের সাথে কথা বলেছি গো, তারা বলে যে সত্যিই তাদের সাথে হয়েছে এরকম, আমার সাথে হয়েছে। তারপরে কমেন্ট করেছে টুম্পা মালিক, সুস্মিতা আকলি। তারপরে কমেন্ট করেছে কুশল দাস, জয়া বণিক, রতন জানা, বাপন হালদার, সুমিত বিশ্বাস, প্রিয়াংশ বিশ্বাস, অভি সর্দার, সীমা রবিদাস, মানিক ঘাটি, নেহা হালদার, অশোক সরকার, শান্তনা দাস। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।